প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ ফিরোজ মিয়া, প্রভাষক, দর্শন বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। আমি আজকে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায়ের ব্যাখ্যা সংক্রান্ত বিষয় তোমাদের সাথে আলোচনা করব। এই ব্যাখ্যা আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই সবাই ব্যাখ্যা শব্দটিকে ব্যবহার করি, ব্যাখ্যা পদ্ধতিটাকে ব্যবহার করি, কিন্তু এই ব্যাখ্যা পদ্ধতিরও যে একটি সুনির্ধারিত মাধ্যম রয়েছে, সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে, কিছু নিয়মকানুন রয়েছে। আজকে আমরা এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো। ব্যাখ্যা আমরা বুঝি বা না বুঝি, আমরা শিক্ষিত হই বা অশিক্ষিত হই বা অল্প শিক্ষিত বা কম শিক্ষিত, যেই হই না কেন, আমাদের সমাজের সর্বস্তরের মানুষই কিন্তু এই প্রতিনিয়তই, আমাদের দৈনন্দিন জীবনের প্রতিনিয়তই আমরা এই ব্যাখ্যা সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কথা বলি, আমরা ব্যাখ্যা দিয়ে থাকি। কিন্তু আমাদের ব্যাখ্যারও যে ব্যাখ্যা আছে, এই বিষয়টা একটু সুনির্দিষ্টভাবে জানা দরকার। ব্যাখ্যা ইংরেজি শব্দ, ব্যাখ্যা বাংলা শব্দ, এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন শব্দটি ইংরেজি ল্যাটিন শব্দ এক্সপ্লেনার থেকে উদ্ভূত হয়েছে। এক্সপ্লেনার শব্দটি আবার দুটি শব্দ থেকে এসছে, একটা হচ্ছে এক্স, আরেকটা হচ্ছে প্লানাস। এই এক্স শব্দটার অর্থ হচ্ছে আউট অফ বা পূর্বের অবস্থায়, আগে যেভাবে ছিল সেভাবেই। আমরা যে শব্দটাকে ব্যাখ্যা দেব বা যে ঘটনাটাকে ব্যাখ্যা দেব, যেই সমস্যাটাকে ব্যাখ্যা করব, সেটা আগে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই থাকবে। সেই অবস্থায় রাখাকেই বলা হচ্ছে এক্স। আর প্লানাস অর্থ হচ্ছে টু মেক ইট প্লেন বা সহজ করা, মানে আগে যে অবস্থায় ছিল সে অবস্থাতেই সহজ করে রাখাটাকেই বলা হচ্ছে এক্সপ্লেনেশন। অর্থাৎ বুঝলাম আমরা জটিল দুর্বোধ্য বিষয়কে সহজ, সরল, প্রাঞ্জল, বোধগম্য, সহজে যেন মানুষ বুঝতে পারে, সহজভাবে উপস্থাপন করাকেই বলা হচ্ছে ব্যাখ্যা। যুক্তিবিদ আরভিং এম কপি তিনি ব্যাখ্যা শব্দটির দুটি প্রয়োগের কথা বলেছেন। একটা হচ্ছে দুর্বোধ্য বিষয়কে সহজবোধ্য ভাষায় প্রকাশ করা এবং আপাত দৃষ্টিতে প্রতীয়মান এরকম কোনো শৃঙ্খলাবিহীন বিষয়ের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। মানে একটা দুর্বোধ্য বিষয়কে সহজবোধ্য করে দিতে হবে, আবার শৃঙ্খলাবিহীন বিষয়ের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এটাই হচ্ছে আরভিং এম কপির বক্তব্য। আমরা এবার দেখি ব্যাখ্যার প্রকৃতি। ব্যাখ্যার প্রকৃতি বিশ্লেষণ করলে এর কতগুলো বৈশিষ্ট্য পাওয়া যায়। বৈশিষ্ট্যগুলো কি? কোনো বিষয়ের যথার্থ প্রকাশ যা আমাদের বুদ্ধিবৃত্তির পরিতৃপ্তি সাধন করে। যে বিষয়কে আমরা প্রকাশ করছি, যে ঘটনাটাকে প্রকাশ করছি, যেই শব্দটাকে আমরা প্রকাশ করছি, সেটাকে আমাদের বুদ্ধিবৃত্তির পরিতৃপ্তি সাধন করতে হবে। মানে আমরা সহজভাবে যেন সেটাকে অনুধাবন করতে পারি, সহজভাবে যেন সেটা বুঝতে পারি, সহজভাবে যেন সেটা অন্যকে বুঝাতে পারি, সহজভাবে যেন অন্যকে যেন সেটা জানাতে পারি, যেন সেখান থেকে মানুষ কিছু শিখতে পারে, আমি নিজেও শিখতে পারি। এইভাবে যখন আমরা কোনো কিছুকে প্রকাশ করব, কোনো ঘটনাকে, তখন সেটা যথার্থ ব্যাখ্যা হবে। আমাদের সেটা বুদ্ধিবৃত্তিকে সমৃদ্ধ করবে, আমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করবে। এরপরে বৈশিষ্ট্য হচ্ছে ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। একটা শব্দকে, একটা ঘটনাকে এক একজন এক্সপার্ট, এক একজন বিশেষজ্ঞ এক একভাবে ব্যাখ্যা করতে পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু সেটার মৌলিকতা অক্ষুণ্ণ থাকতে হবে। যদি মৌলিকতা অক্ষুণ্ণ না থাকে, তাহলে আমরা সেই ব্যাখ্যাটাকে কখনোই যথার্থ ব্যাখ্যা হিসেবে গ্রহণ করতে পারব না। কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে ব্যাখ্যা করতে হয়। কার্যকারণ সম্পর্কটা কি? কারণ এবং কার্যের মধ্যে যে সম্পর্ক। একটা ঘটনা যখন ঘটে গেল, একটা কার্য যখন সংঘটিত হলো, তার পিছনে অবশ্যই কারণ থাকবে। কারণ ছাড়া যখন কোনো কার্য সংঘটিত হবে, এরকম কোনো ভৌতিক ব্যাপার নিয়ে বিজ্ঞান কখনো কোনো কথা বলে না। বিজ্ঞান সেই ব্যাপারটা নিয়েই কথা বলবে যেই ব্যাপারটা পারফেক্ট বিষয়, যে ব্যাপারটা যেখানে কারণ এবং কার্যের সম্পর্ক আছে, যেটা নিয়ে সবাই
বোধগম্য এরকম বিষয় নিয়েই শুধুমাত্র বিজ্ঞান কথা বলতে পারে। এছাড়া অন্য কোনো বিষয় নিয়ে বিজ্ঞান কখনো কোনো বিষয়ে কথা বলবে না। যেখানে কারণ এবং কার্যের কোনো সম্পর্ক নেই এরকম ভৌতিক কোনো বিষয় নিয়ে বিজ্ঞান কখনো কথা বলবে না। এরপরে দেখি একমাত্র বৈজ্ঞানিক ব্যাখ্যা গ্রহণযোগ্য, কারণ বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাকৃতিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা করে থাকে, কিন্তু লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে এক এক ব্যক্তি এককভাবে ব্যাখ্যা দিতে পারে, এরকম ব্যাখ্যা কখনোই গ্রহণযোগ্য বা সমৃদ্ধ হতে পারে না। আরও পদ্ধতির সাহায্যে এই ঘটনাগুলো ব্যাখ্যা দিতে হয়। আরও পদ্ধতি মানে কি, ছোট ছোট ঘটনাগুলোকে বিশ্লেষণ করে একটি সার্বিক সিদ্ধান্ত দেওয়া, এই পদ্ধতিতে ব্যাখ্যা দিতে হয়। এরপরে এটি এমন একটি প্রক্রিয়া যা আমাদের জিজ্ঞাসাকে নিবৃত করবে। এই ব্যাখ্যা পদ্ধতি আমাদের জানার আগ্রহকে, আমাদের অনুসন্ধিৎস মনোভাবকে, আমাদের অনুসন্ধানী দৃষ্টিভঙ্গিকে, আমাদের জানার আগ্রহকে পরিতৃপ্ত করবে, নিবৃত করবে। এরপরে আমরা দেখি ব্যাখ্যার প্রাসঙ্গিকতাটা কি। ব্যাখ্যার প্রাসঙ্গিকতা হচ্ছে, বিশ্বে চলমান অনেক জটিল জটিল সমস্যা রয়েছে, যেমন বর্তমানে করোনার সমস্যা। করোনা ভাইরাস পুরো বিশ্বকে প্রায় নাজেহাল করে তুলেছে, পুরো বিশ্ববাসীকে ঘরবন্দি করেছে, পুরো বিশ্ববাসীকে ভীত সন্ত্রস্ত করেছে। এই করোনার নিত্য নতুন এই করোনার প্রায় 1000টি বৈশিষ্ট্য পাওয়া গিয়েছে এবং তার 60টি প্রজাতি পাওয়া গিয়েছে, এবং এই করোনা নিত্য নতুন তার বৈশিষ্ট্য পরিবর্তন করছে। এক একটি দেশে এক এক রকম বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। তা এই বিষয়গুলোকে যদি সঠিকভাবে ব্যাখ্যা দেওয়া না যেত তাহলে মানুষ এখান থেকে সচেতন হতে পারতো। অনেকের জ্বর হলেই বলছে বাবা আমি মরে গেছি, আমার করোনা হয়েছে। কারো কাশি হলেই সে বলছে আমার করোনা হয়েছে, কারো গলা ব্যথা হলেই সে বলছে আমার করোনা হয়েছে। যদি এইভাবেই হতো, সব মানুষ যদি হাই হাই করে যে যার অবস্থান থেকে ছুটোছুটি দাপাদাপি করা শুরু করতো যে আমি করোনা হয়েছে, আমাকে বাঁচাও, তাহলে মানে পুরো বিশ্বের অবস্থা কি দাঁড়াতো। এই যে এরকম জটিল বিষয়গুলোকে সহজবোধ্য করে সহজ সরল প্রাঞ্জল ভাষায় বিশেষজ্ঞকে নিত্য নতুন মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন ব্যাখ্যার মাধ্যমে। প্রকৃত কারণ জানার জন্য ব্যাখ্যার গুরুত্ব রয়েছে। আমরা যদি ঘটনার প্রকৃত কারণই না জানি তাহলে আমরা সেই ঘটনা কখনোই সমাধান করতে পারবো না। আমরা যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, সেটা পরিবেশ বিষয়ক সমস্যা হোক, অথবা রোগ ব্যাধি সংক্রান্ত সমস্যা হোক, অথবা আমাদের সামাজিক কোনো সমস্যা হোক, অথবা খুন রাহাজানি, যে কোনো ধরনের অপরাধ হোক, সেটা প্রকৃত কারণ জানার জন্য আমাদের ব্যাখ্যার প্রয়োজন হয়। এরপরে এটি মানুষের, এখানে একটি শব্দ, এই যে মানুষের, এই শব্দটার একটু তোমরা ঠিক করে নিবে। আমি রেকর্ডিংয়ে আছি, যার কারণে এই শব্দটাকে আমি এই মুহূর্তে এডিট করতে পারছি না। তোমরা এখানে দুটি শব্দের সমস্যা রয়েছে, একটা মানুষের, একটা হচ্ছে ভ্রান্ত। এই তোমরা এটা একটু ঠিক করে নেবে। মানুষের ভ্রান্ত ধারণাকে দূর করার জন্য ব্যাখ্যার প্রয়োজন হয়। এটি মানুষের ভ্রান্ত ধারণাকে দূর করে দেয়, মানুষ যেন সঠিক বিষয়টি জানতে পারে, যার কারণে আমাদের ব্যাখ্যার প্রয়োজন হয়। যার কারণ সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যাখ্যার প্রয়োজন। যদি আমরা সত্যকে না জানি তাহলে আমরা কখনোই ব্যাখ্যা দিতে পারবো না। সত্যকে জানার জন্য আমাদের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন। ব্যাখ্যার মাধ্যমে আমাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয়। যদি আমরা ব্যাখ্যার মাধ্যমে কঠিন বিষয়গুলোকে সহজ করে মানুষের সামনে তুলে ধরতে না পারি তাহলে আমাদের জ্ঞান ভাণ্ডার কখনোই সমৃদ্ধ হবে না। জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্যই আমাদের এই ব্যাখ্যার গুরুত্ব রয়েছে। এবার আমরা দেখব ব্যাখ্যার প্রকারভেদ। আমরা নিত্য নতুন এই ব্যাখ্যা শব্দটাকে প্রয়োগ করছি, কিন্তু দেখো এই ব্যাখ্যার মধ্যে কত কি রয়েছে। এই ব্যাখ্যাটা আমাদেরকে কতভাবে সমৃদ্ধ করছে আমাদের জ্ঞান ভাণ্ডারটাকে। এই জন্যই তো বলা হয় যে যুক্তিবিদ্যা, লজিক ইজ দ্য মাদার অফ অল সায়েন্সেস। কেন বলা হয়? কারণ হচ্ছে যুক্তি প্রতিটা বিষয়ের সাথে সম্পর্কিত। কার সাথে যুক্তির সম্পর্ক নেই? তুমি সেটাকে বিজ্ঞান বলো, সাহিত্য বলো, সেটাকে তুমি মানে কল্পনা বিলাস বলো, সব কিছুর সাথে যুক্তির সম্পর্ক আছে। যেখানে যুক্তি নেই সেখানে কোনো কিছুরই অস্তিত্ব টিকে থাকা সম্ভব নয়। এই
যুক্তিরই অন্যতম একটি বিষয়ে একটা অধ্যায় হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যার আমরা দেখি ব্যাখ্যার প্রকারভেদটা আমরা একটু দেখে নিই। ব্যাখ্যার মধ্যে দুইটি ভাগ রয়েছে, একটি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আর একটি হচ্ছে লৌকিক ব্যাখ্যা। দেখি আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কী জিনিস। বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে যুক্তিবিদ কার্ভেট রিড তিনি বলেছেন বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো ঘটনাবলীর নিয়মসমূহ ব্যাখ্যা করা। যখন কোনো ঘটনা ঘটে যাচ্ছে তখন সেগুলোর এই ঘটে যাওয়া ঘটনার নিয়মগুলোকে ব্যাখ্যা করাটা, নিয়মসমূহকে তুলে ধরাই হচ্ছে ব্যাখ্যা। তিনি আরও বলেছেন বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। এখানে ঘটনা শব্দটি তোমরা একটু ঠিক করে নিও, ঘটনাটা ফন্টটা ফেটে গিয়ে ঘটনা বানানটা ভুল হয়েছে, ঘনা হয়েছে, এটা ঘটনা হবে। ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়, নিয়মটির অবরোহ এবং অন্যান্য নিয়মের সাথে এর সংযুক্তিকরণ করা হয়। যখন ব্যাখ্যা দেওয়া হয় তখন অবরোহ পদ্ধতি, আরোহ পদ্ধতি এবং অন্যান্য নিয়মের সাথে এর একটা সংযুক্তি করে একটি সঠিক পূর্ণাঙ্গ রূপ প্রদান করা হয়, যেন এটা আমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে। যেমন জোয়ার ভাটার কারণ নির্ণয় করা, এটা একটি গুরুত্বপূর্ণ ঘটনা, এটার ব্যাখ্যা দেওয়া হয়। এখানে এই ব্যাখ্যার দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, একটা হচ্ছে বিশিষ্ট ঘটনা, স্পেসিফিক সুনির্দিষ্ট ঘটনা, একটা হচ্ছে সাধারণ ইউনিভার্সাল, যেটা সব নিয়মের সাথে সম্পর্কিত, এগুলোর সাথে ব্যাখ্যা দেওয়া হয়। এরপরে আমাদেরকে লৌকিক ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যা মানুষের মুখে মুখে দিয়ে ব্যাখ্যাগুলো প্রচলিত। এর আগে যেমন বললাম যে মানে মহাকাশ এক সময় ভূপৃষ্ঠের সাথে সম্পর্কিত ছিল। একজন বয়স্ক নারী, তিনি তার ঝাড়ুর আঘাত দিয়ে মহাকাশকে উপরে তুলে দিয়েছেন। এই ধরনের কিছু লৌকিক ব্যাখ্যা, মন গড়া ব্যাখ্যা প্রচলিত, যেগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই। এই চন্দ্রগ্রহণের কথা যেমন আমরা বলি যে এখানে বলা হয়েছে যে চন্দ্রগ্রহণকে যদি বলা হয় রাহু নামক দেবতা গ্রাস করেছে, এইভাবে ব্যাখ্যা দেওয়া হয়। এইভাবে এক একজন এক একভাবে ব্যাখ্যা দিয়ে থাকে, কিন্তু এই ব্যাখ্যার মধ্যে জানার বোঝার অনেক কিছু রয়েছে। আমরা ব্যাখ্যার মাধ্যমে এই বিষয়গুলোকে সহজভাবে অনুধাবন করতে পারি। এইভাবে ব্যাখ্যা আমাদেরকে জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করছে, আমাদেরকে সমৃদ্ধ করছে। এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, তার মধ্যে যে এত নিয়মকানুন রয়েছে